শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন এবং ডয়েচে ভেলের যৌথ প্রযোজনার অনুষ্ঠান দেশ পেরিয়েতে। ইউরোপের অভিবাসন নিয়ে এটি আমাদের নতুন আয়োজন। আপনাদের সাথে আছি আমি সুজন মাহমুদ। আমাদের প্রথম পর্বের বিষয় ইউরোপিয়ান ড্রিম। যারা বিদেশে ভবিষ্যৎ গড়তে চান তাদের অনেকের কাছে ইউরোপ যেন একটি স্বপ্নের গন্তব্য, কিন্তু সেখানে পাড়ি দিতে গিয়ে অনেকেই এমন সব পথ বেছে নেন যার মূল্য শুধু অর্থ নয়, কখনো কখনো দিতে হয় জীবন দিয়ে। আমরা খুঁজে বের করতে চাই এর কারণ, দেখতে চাই এই অভিবাসন প্রক্রিয়ায় সমস্যাগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে, চাই এসব সমস্যার সমাধান। সে লক্ষ্যে আমরা সর্বপ্রথম গিয়েছি ইতালি গ্রামে। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলা শরীয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রামটি আসলে পরিচিত ইতালি গ্রাম হিসেবে। অনুমান ঠিকই করেছেন, গ্রামবাসীর বড় একটা অংশ ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমিয়েছেন। তবে তাদের গল্পগুলো কিন্তু অতটা সহজ নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে প্রায় 2.5 ঘন্টার পথ শরীয়তপুর। পদ্মা, মেঘনা আর কীর্তিনাশার মতো 11টি নদ নদী দিয়ে বেষ্টিত দক্ষিণের এই জেলার নড়িয়া উপজেলা প্রতি বছরই সংবাদের শিরোনাম হয় ভয়ঙ্কর নদী ভাঙনের শিকার হয়ে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিলীন হয়েছে এখানকার হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা উপজেলার একটি গ্রাম নলতা, সাধারণের কাছে যা ইতালি গ্রাম হিসেবেই পরিচিত। নামের মতোই বাংলাদেশের গ্রামগুলোর সাধারণ বৈশিষ্ট্য হারাতে বসেছে এই নলতা, কারণ এখানকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুতেই সুদূর ইউরোপের দেশ ইতালির ছোঁয়া। বাসিন্দাদের বেশিরভাগই ইতালির নাগরিক অথবা ইতালিতে বসবাস করছেন, আর বাকিরাও চেষ্টা করছেন ইতালি যাওয়ার। শুধু ইতালি নয়, ইউরোপের অন্য দেশগুলোরও আধিপত্য বাড়ছে, সেই ছাপও চোখে পড়ে এই অঞ্চলে। এখানে পাশাপাশি 2টি বাড়ি হলেও স্থাপত্য শৈলী আলাদা, একটাতে ইতালির ছোঁয়া, আরেকটাই ইউরোপের অন্য দেশ। 77 বছর বয়সী সর্দার হাওলাদারের বাড়িকে বলা যেতেই পারে এক টুকরো ইউরোপ। তিনি ছাড়া বাকি ভাইয়েরা থাকেন ইউরোপের বিভিন্ন দেশে, পাশের চাচাতো ভাইয়েরা ইতালিতে। আলাদা আলাদা বাড়ির প্যাটার্নই যেন বলে দিচ্ছে কোন বাড়ির বাসিন্দা থাকেন কোন দেশে। ওই বাড়িতে আমাদেরই, তা আমাদের ভাই 3 ভাই থাকে তো লন্ডনের দিকে, আর আমার ছেলে আছে ইউরোপের দিকে। এই গ্রামের ঘরে ঘরে, পাড়া মহল্লা, রাস্তাঘাট, এমনকি চায়ের দোকানেও ইতালি প্রবাসীদের ছড়াছড়ি। কেউ ছুটিতে এসেছেন, আবার কেউ নিচ্ছেন যাওয়ার প্রস্তুতি। এই যে মুদি দোকানি আজমত মোল্লারও 2 ছেলে, মেয়ে জামাই সবাই থাকেন ইতালিতে। শরীয়তপুর ডিস্ট্রিক্টের ভিতরে আপনাদের এই এলাকার লোক বেশি ইটালিতে, এই জন্য ইটালি গ্রাম বলে। আমার পরিবারে আল্লাহর বাসার 2 জন গেছে, আমি যাবো, আশা আছে ইনশাআল্লাহ। ইউরোপে আমরা যাইতে চাই, গেলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। গ্রামের রাস্তায় দেখা হলো 27 বছর বয়সী সাকিবের সাথে। পেশায় অটো চালক হলেও তিনিও গত 4 বছর ধরে চেষ্টা চালাচ্ছেন ইতালি যাওয়ার। বলছেন তার বন্ধুদের সবাই নাকি এরই মধ্যেই চলে গেছেন ইতালিতে। চাচারা, মামারা সবাই ইতালিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে সেটেল হওয়ার স্বপ্ন নিয়ে আগাইতেছি। তো 3-4 বার ট্রাই করতেছি, ইনশাআল্লাহ যতবার ট্রাই করা লাগে করব, অবশ্যই ইতালির জন্য ট্রাই করব। সাকিবের সাথে কথা হতে হতেই চোখ পড়ে রাস্তার পাশেই নির্মাণাধীন এই বাড়িতে। সেখানেও ইতালির স্থাপত্য শৈলী। এ বাড়িরও বেশিরভাগ সদস্যই থাকেন ইতালিতে। সর্বকনিষ্ঠতম সদস্যের বয়স এখন 13 বছর। স্থানীয় মাদ্রাসার 7ম শ্রেণীর শিক্ষার্থী। তারও প্রস্তুতি চলছে, ইতালি যাওয়ার অপেক্ষায় আছেন বয়স 16 হবার। ইতালিতে দোকান নেবে এই কুরবানি ঈদের পরে। দোকান নেওয়ার পরে আমার আব্বু কাগজ করবে, তারপরে আমরা ইতালি চলে যাব। এই অঞ্চলের এমন বাস্তবতা নিয়েই কথা হলো স্থানীয় সাংবাদিক ফরিদ উদ্দিনের সাথে। দীর্ঘ 20 বছর ধরে গণমাধ্যমে কাজ করার সুবাদে সামাজিক এই পরিবর্তন খুব কাছে থেকেই দেখে আসছেন তিনি। আমাদের এই অঞ্চলের মানুষের একটাই প্রবণতা, তার পারিপার্শ্বিকতার থেকে সেই জিনিসটাই শিখে যে কোনো ছেলের বয়স 15-16 বছর হইলেই তাকে প্রবাসে যেতে হবে। প্রবাস মানেই হলো আপনার ইতালি বা ইউরোপের যে কোনো একটা দেশ। এই জন্য তারা একটা সংক্ষিপ্ত পথ বেছে নেয়। তো বৈধ পথে অনেক দিন সময় লাগে, যে কারণে তারা অবৈধ পথে যায়। অবৈধ পথে যেতে গিয়ে তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, অনেকের জীবন নাশ হয়। ইতালি গ্রামের গল্প আমাদের জন্য আশা জাগালেও এর পিছনেও রয়েছে কিন্তু অনেক ভয়াবহ অভিজ্ঞতার গল্প। অনেকেই ইউরোপে যাবার নেশায় বাঁধ বিচার করছেন না বৈধ অবৈধ পথ। অবৈধ পথে ইউরোপ যাবার নেশায় জীবনকেও হুমকির মুখে ফেলছেন এ এলাকার বাসিন্দারা।
চলমান সামাজিক প্রবণতা অনুযায়ী 10ম শ্রেণী পেরোতেই ইতালির উদ্দেশ্যে পাড়ি জমান মাদারীপুর থানামোড় এলাকার বাসিন্দা নিশাত। অবৈধ পথে যাত্রাকালে লিবিয়ার ভূমধ্য সাগরে আটক হন তিনি। সে সময় তার বাড়িতে শোকার্ত পরিবেশ থাকলেও ভয়ে মুখ খোলেননি তার পরিবার। 2024 সালের অক্টোবরে আটক হয়ে এরই মধ্যে 3বার মাফিয়াদের হাত বদল হন তিনি। অবশেষে অতিরিক্ত 25 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পায় নিশাত। 2-3 বারই ওর কাগজ জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হওয়ার পর যখন লাগে নাই, তারপর হঠাৎ একদিন সেও ভাবলো যে সবাই যখন একই বয়সের লোকজন যাইতে আসছে, তাইলে ওরেও পাঠাই। এই 11 তারিখে ওর ফ্লাইট হয়ে গেল, এই চলে গেল। চলে যাওয়ার পর তাই এরা বলছিল যে 3 মাসের কথা বইলা নিচ্ছে। 3 মাসের মধ্যে? হ্যাঁ, 3 মাসের মধ্যে, হাইস্ট 3 মাস, এর উপরে আর যাবে না, ইতালি পৌঁছেই দিবে। তাইলে আমাদের কপাল খারাপ, হয়তো 7 দিনের মাথায় হঠাৎ একদিন আইসা বলল, খবর আসলো, আমার ফোনে ফোন দিচ্ছে আমার ছেলে, মা আমি ধরা খাইছি, আমার রবিবারের মধ্যে 18 লাখ টাকা লাগবে। 18 লাখ টাকা যদি না দেয় তাহলে আমার বিক্রি করে ফেলাইবে, আর নয়তো মারিয়ে ফেলাইবে। 1 সেকেন্ডের জন্য একটা ভিডিও কল দেখাইছিল যে হাত পাও বাঁধা, উবুট করে হালাই রাখছে, বুট জুতা দিয়া পাড়াই রাখছে এই ঘাড়ের উপরে। ওইভাবে আমার ছেলে কান্নাকাটি করতে আসছে আর বলতেছে যে মা আমারে টাকা দাও, নাইলে আমারে মাইরে ফেলাইবে। এমন ঘটনা এই অঞ্চলে নিত্যদিনের, আর অবৈধ পথে যেন তাদের চেনা রাস্তা। এমনভাবেই এখানকার অভিজ্ঞতা বর্ণনা করছিলেন স্থানীয় এই সাংবাদিক। পৌঁছানোর সময় অনেকে মারা যায়, অনেকে সাগরে ডুবে মারা যায়, আবার অনেকে লাশ দেশে আসে, তারপরও থামতেছে না। কারণ এদের ভিতরে একটা চিন্তা চেতনা কাজ করে যে আমার 10 জন গেছে, তার ভিতরে 2 জন 3 জন মারা গেছে, আর 7 জন তো পৌঁছেছে, সে তো একটা সুন্দর জীবন পাইতেছে। আইন শৃঙ্খলা বাহিনীও যেন অনেকটা নিরুপায়। জেলার অতিরিক্ত এই পুলিশ সুপার বলছিলেন, অবৈধ পথে ইউরোপে গমন এবং মাঝপথে বিপদে পড়ার ঘটনা নিত্যদিনের হলেও ভুক্তভোগীরা বা এ সংক্রান্ত কেউই মুখ খোলেন না। এ কারণে এসব ঘটনায় হতাহত হওয়ার আগ পর্যন্ত কেউই পুলিশের কাছে আসেনও না। পুলিশ শুরুতে কিন্তু আসলে কোনো কিছু জানতে পারে না, লিবিয়া বেনগাজি পর্যন্তও জানতে পারে না। যখন কোনো একটা পরিবার এই দালালের খপ্পরে পড়ে একেবারে নিঃস্ব হয়ে যায়, তখন একেবারে শেষ পর্যন্ত যখন দেখে যে আর কোনো ওয়ে নাই, তখন আমাদের কাছে আসে পুলিশের। তো সেই পর্যায়ে আসলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না। আমরা মামলা রুজু করি, মামলা রুজু করে আমরা এর সাথে যারা যারা জড়িত থাকে, যারা এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আমরা খুব শক্ত ব্যবস্থা নিয়ে থাকি। পরিসংখ্যান বলছে, শুধু মাদারীপুরে 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানব পাচার আইনে মামলা হয়েছে 329টি। 1466 জনকে আসামি করা হলেও গ্রেফতার করা হয় মাত্র 287 জনকে। তারাও আবার বেরিয়ে আসে জামিনে। এমনকি এ পর্যন্ত কোনো মামলায় সাজার ঘটনাও ঘটেনি। অবৈধ পথে প্রতিদিন ঠিক কত মানুষ বাংলাদেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমান এ সংক্রান্ত সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীদের মধ্যে সবার শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম। 15 এপ্রিল পর্যন্ত 4395 জন বাংলাদেশি নাগরিক সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন। লিবিয়ার বাংলাদেশি দূতাবাসের তথ্য মতে 2017 সাল থেকে এখন পর্যন্ত 10,000-এরও বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে। 2023 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত অন্তত 5,000 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। নলতা থেকে এবার আমরা যাব ইউরোপের দেশ স্পেনে, যেখানে অনিয়মিত পথে 2 বাংলাদেশি প্রবাসী তাদের দুঃসহ যাত্রার গল্প শুনিয়েছেন আমাদের, যে গল্পগুলো আমাদের অনেকেরই অজানা। অনেকের কাছেই ইউরোপ মানে একটি স্বপ্ন। ইউরোপ মানে ইউরোপ মানে নিরাপত্তা, ইউরোপ মানে সুন্দর জীবনের নিশ্চয়তা। আর এই সুন্দর জীবনের স্বপ্ন দেখে নানা পথে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান হাজারো লাখো অভিবাসী। কেউ আসেন পড়াশোনা করতে, কেউ চাকরি করতে, কেউ আবার অনিয়মিত পথে। তবে এই স্বপ্ন অনেকের ক্ষেত্রেই পরিণত হয় দুঃস্বপ্নে। সেই গল্পগুলো রয়ে যায় আমাদের অজানা। এমনই এক অজানা গল্পের চরিত্র আলম। এটি তার ছদ্মনাম। 1 যুগের বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। কোনো দেশেই মিলছে না স্থায়ী বসবাসের অনুমতি। বাংলাদেশ ছাড়ছি 2012 ফেব্রুয়ারি 5 তারিখে। এরপরে আর দেশে যাওয়া হয় নাই। যখন ফার্স্ট বাংলাদেশ ত্যাগ করছি তখন ভিসা ছিল আর কি 6 মাস অন্তর।
তারপর থেকে ভিসাবিহীন। ইউরোপে আসলে মানুষ তো আর খুব শীঘ্রই দেশে যেতে পারে না, আর আমার তো মনে করেন ভিসা এমনিই নাই। দেশ ঘুরছেন কয়টা? দেশ মোটামুটি 18টা। আলমের যাত্রাপথটা মোটেও সুখকর ছিল না। ওমান থেকে স্পিড বোটে পারস্য উপসাগর পাড়ি দেওয়ার সময় মারাত্মক দুর্ঘটনায় হারাতে বসেছিলেন 2 পা। এর মধ্যে আবার অ্যাক্সিডেন্ট করার সময় আমি যে 3 মাস ছিলাম ইরানে, তো তখনও কিন্তু ইরানের পুলিশ আমাকে ধরতে আসছিল। তো ইরানের পুলিশ ধরতে আসছিল, তো আমি ইনজুর ছিলাম, যে কারণে প্রথমবার তারা নেয় নাই। তো পরের বার 3 মাস পরে আবার যে সময় আসছিল, তখন আমি আবার ক্রাচে ভর দিয়ে হাঁটি, তখন তারা আমাকে ধরে নিয়ে গেছে ইরানের পুলিশ। ইরান, তুরস্ক, গ্রিস সহ নানা দেশ ঘুরে আলম একসময় থিতু হয়েছিলেন জার্মানিতে। তবে সেখানেও আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হওয়ায় আবার তার যাত্রা শুরু হয়। ইটালি, পর্তুগাল ঘুরে এসে এখন কাজ করছেন স্পেনের এক পর্যটন শহরে এক রেস্টুরেন্টে। আলমের কাজ শেষ হলে আমরা আবার তার কাছে ফিরব। তার এক সময়কার বন্ধু করিম জার্মানিতে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে তার কথা শুনে আসা যাক। করিমের যাত্রা শুরু হয়েছিল 11 বছর আগে ইরাক থেকে। যাদের শ্রমিক লাগে এরা ওই মালিকরা আসে, আইসা $500, $1000, $2000 ওইভাবে কিনে নিয়ে যায়, 2 বছরের জন্য চুক্তি করে। তো আমরা যারা ছিলাম আমাদের মধ্যে থেকে শ্রমিক কেনা বেচা হয়। হ্যাঁ, পাসপোর্টটা কিনা লাই 2 বছরের জন্য, মানে ওই মালিকের এখানে থাকতে হবে, ও যেটা বলে ওইটা, এছাড়া অন্য কোথাও যাইতে পারবে না, ওইভাবে কিনা ফেলে। তো আমিও বিক্রি হয়ে গেলাম। জার্মানিতে করিমের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান হয়েছে বেশ আগেই। এরপরেও নানাভাবে থাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ চেষ্টা করেছিলেন নিজেকে মানসিক অসুস্থ প্রমাণেরও। ব্যর্থ হয়েছে সেই চেষ্টাও। হ্যাঁ, ওইটা আসলে একটা মানসিক রোগীদের জন্য হসপিটাল। সাধারণত পাগল ফুল পাগল যারা থাকে ওরাই থাকে বেশিরভাগ মানুষ। তো ওইখানে আমার নেওয়া হলো। তারপরে আমি আত্মহত্যার চেষ্টা করলাম। যে আমার আসলে ইয়ে ছিল যে কোনো ভাবে মানসিকভাবে যেহেতু অসুস্থ, সে ফুল অসুস্থ না হইলে তার কাগজ পাবো না। হ্যাঁ, আমার তো ডকুমেন্ট করতে হইব, ডকুমেন্ট যেহেতু করতে হইব, এখান থেকে সুস্থ হয়ে বাইরে যাওয়াটা আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে ডকুমেন্টটা নিয়ে যাইতে হইব। তো এই কারণে আমি ওইখানে আবার মানে যতটুকুই মানসিক অসুস্থ ছিলাম এর সাথে বেশি অভিনয় করার চেষ্টা করলাম। তো এই করে ওখানে ওষুধ টষুধ আমার দিল, যে মানসিক রোগীদেরকে যে ধরনের ওষুধ টষুধ দেওয়া হয় ওইগুলো আমারও দিচ্ছে। তো এইগুলা খায়া কিছুদিন আমি মোটামুটি একটু অসুস্থ ফিল করতেছি। তারপর আমার কাছে একটু কেমন আনইজি লাগতেছে। তারপর আমার মালিক, তারপর আমার উকিল আমার এক পর্যায়ে দেখতে আসছে। ওরা যখন খবর পাইছে যে আমি হসপিটালে আছি, তো আসার পর ওদেরকে আমি বলছি যে হসপিটালে বেশি দিন থাকা যাবে না, আমার দ্রুত বার করার ব্যবস্থা কর। যে ইউরোপ একসময় স্বপ্ন ছিল, এখন সেই ইউরোপই দুঃস্বপ্নে পরিণত হয়েছে করিমের জন্য। আমি আমার একটা মেয়ে, যেহেতু আমি রাইখে আইছি, আসলে মেয়ে বাচ্চা দেখলে আমার আর খুব একটা ইয়া লাগতো, খারাপ লাগতো কোনো মেয়ে বাচ্চা যদি কান্নাকাটি করে আর কি। যদি এই যে আমার মেয়ের বয়স ছিল 2 মাস 17 দিন আমি যখন বের হই আর কি। সেটা 2014 সাল, এখন 11 বছর। এর মধ্যে আর আমার যাওয়া হয়নি। আমার সূত্রও বলবো না যে এই রাস্তা দিয়ে এইভাবে আসো, হ্যাঁ এই রাস্তা দিয়ে এইভাবে আসো, অন্য প্রক্রিয়ায় আসো, যদি বৈধ প্রক্রিয়ায় পারো তাইলে আসো, সমস্যা নেই। আমি যেভাবে আসছি এইভাবে যেন কেউ না আসে। রওনা দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারছি, কিন্তু রওনা দেওয়ার আগে জানতাম না যে এতটা সংকীর্ণ রাস্তা। তো যেহেতু রাস্তা নেমে গেছি এই কারণে আশা লাগছে। তো কেউ সফল হয়েছে, কেউ সফল হয়নি। যারা সফল হয়নি তাদের হদিশও পাওয়া যায়নি, অনেকে মারা গেছে। এদিকে আলমের কাজ শেষ হয়েছে। দিন শেষে এখন যোগ বিয়োগের হিসাব মেলানোর সময়। যেই সাগর একসময় তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, সেই সাগরই এখন তার হিসাবের খাতা। ইউরোপের ভিসা পাওয়াটা এত সোজাও না, কেননা বাংলাদেশিদের তো ভিসা দেয় না। যারা সাধারণ পাবলিক তারা আইসা মনে করেন যে আপনার যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে খরচ করে
ওই ভিসা না পেয়ে আপনার হাঁটা পথে আসলো, আইসা তারপরে আপনার এই পেরেশানি, টাকা কামাও, ওই দেনা শোধ করো, এই করো সেই করো, বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে আসে দেনা করে, এইটা শোধ করে। ওদিক দিয়ে বৈধতা হওয়ার কোনো যে সুযোগ ইউরোপের কোনো দেশে আছে, কিভাবে আছে সেটা তারা ভুলে যায় ওই দেনার কারণে। এইটাতেই প্রত্যেকটা মানুষের বয়স, সময়, তাদের চাহিদা সবকিছু ধ্বংস করে দেয়। ইউরোপে সন্ধ্যা নামছে। আলম আর করিমের মতো অভিবাসীদের জন্য পরের সকালটা আজকের মতো নাও হতে পারে। আমরা দুইটি ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা কয়েকজনের গল্প দেখলাম। সেখানে দেখলাম বাংলাদেশ থেকে তারা ইউরোপে যাওয়ার যে পথ বেছে নিয়েছেন সেই পথটি অনেক কঠিন এবং দুঃসহ। এ বিষয়ে আমরা আরো কথা বলতে চাই। আমাদের স্টুডিওতে আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য যোগ দিয়েছেন ব্র্যাক মাইগ্রেশন বিভাগের পরিচালক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফুল হাসান। জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, মানুষ ইউরোপে, আমরা দেখছি যে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন, অনেক বাংলাদেশিকে দেখছি, কিন্তু আসলে কেন তারা ইউরোপে যেতে চান? না, মরিয়া হওয়ার আপনি পরিসংখ্যান যদি বলি, এবছর এখন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে থেকে যেই দেশগুলোর লোক সবচেয়ে বেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশ সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে প্রথম। বাংলাদেশের এই যে কিছু অঞ্চলে মানুষজন, তারা মনে করে এটা একটা স্বপ্নযাত্রা, এখানে গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, ইউরোপে গেলে আমি হাজার হাজার লাখ লাখ টাকা আয় করব, ইউরো আয় করব, আমার বিল্ডিং উঠে যাবে। এর ফলে কিন্তু তারা ভীষণ ঝুঁকিটা নেয় এবং ঝুঁকি নিয়ে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। আপনি 26 জনকে একসাথে গুলি করে মেরে ফেলা বা প্রায় সমুদ্রে প্রাণহানির ঘটনা যেমন ঘটে, এত কিছুর পর যদি আপনি ওই প্রান্তে পৌঁছান, আপনার ঠিকানা হবে, আপনাকে হয় পুলিশের হাতে বন্দী হতে হবে, কিংবা আপনি কোনো একটা জায়গায় কাজ করবেন, এটা এক ধরনের দাসের জীবন, কারণ আপনার কাগজপত্র নেই, আপনি নতুন যাবেন, সবকিছু মিলে কিন্তু একটা ভয়াবহ পরিণতি। কিন্তু বাংলাদেশে তারা মনে করে এটা একটা স্বপ্নের যাত্রা, তার ফলে তারা এই ভয়ঙ্কর ঝুঁকিটা নিচ্ছে। এবং গত 2009 সাল থেকে যদি আমি আপনাকে বলি, গত 15 বছরে এইভাবে অন্তত পক্ষে 90,000-এরও বেশি বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার চেষ্টা করেছে। আর এর বাইরে অল্প কিছু মানুষ তারা বলকান রুট বা অন্যান্য রুটগুলো দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এবং পাশাপাশি কিন্তু আমাদের অনেক লোকজন তারা ইউরোপে ঢুকে তার অ্যাসাইলাম সিক করে। আপনার ফ্রান্স, জার্মানি, বিভিন্ন দেশগুলো, ইউরোপ থেকে যারা এরকম আনডকুমেন্টেড অবস্থায় ফেরত পাঠানো হয়, ইউরোপিয়ানদের সাথে ব্র্যাক আমরা তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করা বা পরবর্তীতে রিইন্টিগ্রেশনের কাজটা করতে গিয়ে আমরা দেখছি সবচেয়ে তরুণ মানুষজন এইভাবে ঝুঁকি নেয়। আবার লিবিয়াতে গিয়ে তারা যখন বন্দী হচ্ছেন, সেই বন্দী দশা থেকে মুক্তির জন্য কিন্তু একটা বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। 15-20 লাখ টাকা তো যেতেই পথে খরচ হচ্ছে, একই সাথে নতুন বন্দী থেকে মুক্তি হওয়ার জন্য আরো অনেক টাকা, ডাবল বা এর চেয়েও বেশি টাকা খরচ হচ্ছে। এত টাকা দিয়েও ঝুঁকি নিচ্ছে, অথচ এই টাকা দিয়ে তো তারা বাংলাদেশেও কিছু করতে পারতো। হ্যাঁ, আপনি শুনলে অবাক হবেন, অন্তত পক্ষে শতাধিক সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক এরকম গ্রুপ হয়েছে যারা তার নাম দিয়েছে গেম লিবিয়া থেকে ইতালি। তারা আপনার যেটা বলছিলাম, সবচেয়ে তরুণ বয়স 25, 26, 27, 28 বছরের তরুণরা যাচ্ছে এবং শুরুতেই তারা 10-15 লাখ টাকা দিচ্ছে। যাওয়ার পর তারা যখন লিবিয়া যাচ্ছে, লিবিয়া যাওয়ার পর তাদেরকে যখন জিম্মি করা হয়, টর্চার করা হয়, নির্যাতন করা হয়, তাদেরকে তো বলা হয় যে ইউরোপে চাকরি, ভালো চাকরির প্রলোভন দেখানো হয়। তারপরে যখন তাদের লিবিয়ায় নির্যাতনগুলো, তাদের পরিবারের কাছে ভিডিও পাঠানো হয়, তাদেরকে আর্থিক শোনানো হয়, তখন কিন্তু পরিবার অসহায় ওঠে। তারা তখন মরিয়া হয়ে তাদের জমি জমা বিক্রি, ধার দেনা করে এরকম লেনদেন করতে থাকে। 67 লাখ টাকা পর্যন্ত দেওয়ার ঘটনা আমরা শুধু শুনেছি। এখন আপনি দেখেন 20, 25, 30, 40, 50, 60 লাখ টাকা খরচ করে আপনি এইভাবে ইউরোপে গিয়ে আপনার পরিণতি হচ্ছে হয় আপনি নির্যাতনের শিকার, অবশ্যই আপনি ভূমধ্যসাগরে মারা যেতে পারেন। মারা যাওয়ার পরে যদি আপনি পৌঁছান, কেউ মনে করে আমি সহজভাবে পৌঁছালাম, তার পরিণতি কি? তার পরিণতি হয় তাকে জেলখানায় যেতে হবে, তাকে ফেরত পাঠানো হবে, কিংবা কোনো জায়গায় যদি সে কাজ করে, সে কিন্তু লুকিয়ে কাজ করবে, তার মুভমেন্ট, সাধারণ চলাফেরা স্বাধীনতা নাই, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। এত ঝুঁকি নিয়ে এই স্বপ্নের যাত্রাটা আসলে স্বপ্ন যাত্রা, আমরা মনে করি মৃত্যু যাত্রা। বৈধ পন্থায় আসলে বিদেশ যাওয়া কি, বা বিশেষ করে ইউরোপে যাওয়া কি আসলেই অনেক কঠিন? আর এখানে আসলে চ্যালেঞ্জ গুলো কি, যে এদিকে মানুষ যেতে চায় না কেন? আপনি আমাদের বাংলাদেশের লোকজন, সে কালকেই ইউরোপ বা মধ্যপ্রাচ্যে 10 লাখ টাকা খরচ করে কালকে যাওয়ার জন্য সে প্রস্তুত, কিন্তু সে যদি 10-20 হাজার টাকা দিয়ে কোনো একটা প্রশিক্ষণ, আমাদের লোকজনের নেওয়ার প্রবণতা খুব কম। আমাদের যারা বাইরে যায় তারা একদম বেশিরভাগই অদক্ষ, এবং ইউরোপে যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছে তারাও কিন্তু অদক্ষ। আপনি যদি বৈধভাবে যান, আপনার জার্মানি থেকে আরম্ভ করে ইউরোপ অনেক দেশ, তার বৈধভাবে কিন্তু
শিক্ষিত লোকজন অনার্স মাস্টার দরকার নেই, তার দরকার হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, ভালো কারিগরি কাজ জানে। আপনি মেডিকেল টেকনোলজিস্ট বলেন, আপনি আইটি খাতে দক্ষ বলেন, আপনি কোনো একটা কাজ জানেন, ইভেন হতে পারে ড্রাইভিং, কেয়ার গিভার, এরকম নানান প্রফেশনে যদি আপনি যেতে চান, আপনি যদি কাজ জানেন, আপনি যদি বৈধভাবে যেতে চান, তাহলে কিন্তু সেটা অনেক নিরাপদ হয়। স্বাভাবিক পথে বিদেশ যাবে, বিশেষ করে ইউরোপে যাবে, সেক্ষেত্রে মানে করণীয় কি, আমরা কি করার আছে আমাদের? আপনি জানবেন এই ইউরোপ কিন্তু তারা চাইছে যে স্বাভাবিকভাবে যাওয়াটা উৎসাহিত করতে, সে কারণে কিন্তু তারা এখন ট্যালেন্ট পার্টনারশিপ সহ নানান ধরনের পদক্ষেপ নিয়েছে। ইতালির সাথে বাংলাদেশ চুক্তি করেছে, গ্রিসের সাথে আমাদের এমইউ হয়েছে। তার মানে হচ্ছে আপনি বৈধভাবে কিভাবে যেতে পারেন, আপনি কাজ জানেন, আপনি ভাষা জানেন, দক্ষ হয়ে যান, এই প্রক্রিয়াটা। কারণ আপনি ইতালি বলেন বা গ্রিস বলেন, তাদের যদি লোক লাগে, তাহলে এই পুরো প্রক্রিয়াটা নেওয়ার জন্য কিন্তু ইউরোপ ট্যালেন্ট পার্টনারশিপ বলছে। ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় আপনি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বৈধ প্রক্রিয়া নেওয়াটাকে উৎসাহিত করতে চাইছে। কাজে আমার কাছে মনে হয় আমাদের এখন এই অভিবাসন ব্যবস্থাপনাটা ঠিক করা, এখানে সুশাসনগুলো করা, আমাদের লোকটা যেন দক্ষ হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো আমাদের নজরদারি করাটা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের মন্তব্যের ঘরে লিখুন। একই সঙ্গে বাংলা ভিশন এবং ডয়েচে ভেলের যৌথ প্রযোজনাটি আপনাদের কেমন লাগলো সেটিও জানাবেন। আগামী পর্বে আমরা কথা বলবো অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।